গরমকাল এলেই গরমজনিত বিভিন্ন রকমের শারীরিক সমস্যা দেখা যায়, যার মধ্যে অন্যতম সমস্যা হলো ডিহাইড্রেশন। হঠাৎ করে অসুস্থ বোধ করা, জ্বর, সর্দি, কাশি এগুলি তো আছেই। এছাড়া যারা অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছেন তাদেরও এই গরমে শারীরিক কিছু অবনতি লক্ষ্য করা যায়। আমরা যদি সাধারণ কিছু সাবধানতা অবলম্বন করি তাহলে এই সমস্যাগুলি থেকে অনায়াসে মুক্তি পেতে পারি। আজ এই বিষয় নিয়ে আমাদের জানাচ্ছেন সিএমআরআই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারের সিনিয়র কনসালটেন্ট ডক্টর অনির্বাণ চট্টোপাধ্যায়। নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চট্টোপাধ্যায়, সিএমআরআই হসপিটাল কলকাতা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের সিনিয়র কনসালটেন্ট। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, যেটা আজকালকার দিনের একটা খুব হট অ্যান্ড বার্নিং টপিক, এবং হট অ্যান্ড বার্নিং বলতে বুঝতে পারছেন আমরা এখন এই সামার সিজনে যে প্রিকশন এবং যে ধরনের অসুবিধাগুলো দেখছি সেইগুলো নিয়েই দু চার কথা বলা যাক। সামার বা গ্রীষ্মকাল এখন খুব এক্সটেন্ডেড হয়ে গেছে, এবং আমরা যারা ছোটবেলা থেকে বড় হয়ে দেখেছি যে একটা সময় যে গরমকালটা পড়তো, মাঝে মাঝে কালবৈশাখী হয়ে তাপমাত্রাটা কমে যেত। এখন কিন্তু সেই পরিবেশ দূষণই হোক, আরবানাইজেশনই হোক, আর যে কারণেই হোক, এখন কিন্তু কালবৈশাখীর তীব্রতা অনেক কমে গেছে। এখন গরম, এবং গরমের সাথে যেটা হচ্ছে যে এক্সেসিভ একটা হিউমিড কন্ডিশন তৈরি হয়েছে, এবং এর ফলে আমরা এই গ্রীষ্মকাল বা এই এক্সটেন্ডেড পিরিয়ড অফ গ্রীষ্মকালে দেখছি যে গরমজনিত অসুস্থতা নিয়ে প্রচুর পেশেন্ট ভর্তি হচ্ছেন। অনেকের কন্ডিশন হঠাৎ করে খারাপ হচ্ছে, ব্লাড প্রেশার ফল করছে, কারোর সুগার কন্ট্রোল ফল করে যাচ্ছে, এবং সেই পেশেন্টরা এসে আলটিমেটলি হসপিটালাইজ হচ্ছেন, এবং হসপিটালে অনেক সময় তাদের আইসিইউতেও ভর্তি করতে হচ্ছে। গ্রীষ্মকালে আমরা জানি গরম থেকে বাঁচবার জন্য কিছু প্রাথমিক যদি আমরা প্রিকশন নিই, প্রাথমিক প্রিকশন বলতে এই যে এক্সেসিভ হিটের তাপমাত্রা কিন্তু সারাদিনে সবসময় এক থাকে না। সেটা ইউজুয়ালি দুপুর 12টা থেকে 3টে, এই সময়টাতে কিন্তু গ্রীষ্ম এবং তার সাথে অ্যাসোসিয়েটেড হিউমিডিটি এই সময়টাই সব থেকে বেশি থাকে, এবং প্রেফারেবলি যাদের পক্ষে সম্ভব এই সময়টা যদি তারা এই ডাইরেক্ট হিট বা ডাইরেক্ট সান এক্সপোজারটা অ্যাভয়েড করা যায় তাহলে হচ্ছে সব থেকে ভালো। কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব নয়, অনেককেই বাইরে কাজ করতে হয়, অনেকেই আমরা যেরকম এসি এনভায়রনমেন্টে বসে থাকি, এখানে পেশেন্ট দেখি, সেই ফেসিলিটিটা সবার পক্ষে সম্ভব নয়। তো এক্ষেত্রে জেনারেল মেজার কি হতে পারে? জেনারেলি এক্ষেত্রে আমরা বলবো আপনি ডাইরেক্ট সান এক্সপোজার অ্যাভয়েড করুন। যথাসম্ভব ছায়াযুক্ত জায়গাতে যদি কাজ করা সম্ভব হয় সেটাকে প্রেফার করুন। সাথে রাখুন ছাতা এবং সানগ্লাস, টুপি, আর সাথে ক্যারি করুন পর্যাপ্ত পরিমাণে জল। একটা খুব বড় সমস্যা এই গরমের সময় হচ্ছে ডিহাইড্রেশন, এবং তার সাথে হচ্ছে এই ঘাম হওয়া। ঘামের মধ্যে দিয়ে অনেক রকম ইলেকট্রোলাইট বডি থেকে বেরিয়ে যায়, যার মধ্যে মেনলি আছে সোডিয়াম, পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম। এবং একটা সময় যদি এই ইলেকট্রোলাইট বা এই আয়নগুলোর মাত্রা বডি থেকে যেটা বেরিয়ে যাচ্ছে সেটা যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু সমস্যা, এবং সেই সমস্যাটা নানা রকমভাবে আসতে পারে। হিট ক্র্যাম্প হতে পারে, হিট স্ট্রোক হতে পারে। এই ক্ষেত্রে আমি বারবার যেটা বলবো, বডিকে হাইড্রেশন রাখতে হবে। বডিকে হাইড্রেট করবেন কিভাবে? জল খেতে হবে পর্যাপ্ত পরিমাণে। শুধু জল না, জলের সাথে ইলেকট্রোলাইট দেওয়া জল খেতে হবে। যাদের ধরুন কোনো রকম কোমরবিডিটি নেই, যেমন ডায়াবেটিস বা এই জাতীয় নেই, যাদের সুগারের ক্ষেত্রে অতটা রেস্ট্রিকশন নেই, তারা খেতে পারেন ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সলিউশন। এগুলো বাড়ি থেকে ক্যারি করবেন। জল যেরকম বলছি বেশি করে খাওয়া দরকার, সেরকম জলের কিন্তু একটা গুণগত মানটাও যাতে বজায় থাকে সেটা কিন্তু খুব ক্লিয়ারলি মনে রাখতে হবে। কারণ এই সময় যেমন হিট স্ট্রোক বাড়ে, তেমনি বাইরে থেকে জল, ফ্রুট জুস এসব খেয়ে কিন্তু হেপাটাইটিস বা লিভারের রোগও বাড়ে। তো জল যেখান থেকেই খান মাথায় রাখবেন সেই জল যেন হয় পরিশুদ্ধ। আর জলের সাথে যেগুলো খেতে পারেন অ্যাসোসিয়েটেড হচ্ছে বাটার মিল্ক খেতে পারেন, দই খেতে পারেন, ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে পারেন তরমুজ। আর পেট ঠান্ডা রাখার জন্য এই সময় আমি সবসময় বলবো যে খাবারের মধ্যে তেল মশলা বর্জন করুন। যে সবজিগুলো এই সময়ে পাওয়া যায়, যেমন ধরুন লাউ বা হচ্ছে নানা রকমের বটল গার্ড, লাউয়ের সাথে পেঁপে বা ধরুন হচ্ছে পটল, এই সবজিগুলো কিন্তু খুব বেশি রকমের পেটে ট্রাবল দেয় না। এই জাতীয় সবজিগুলো ডায়েটের মধ্যে বেশি রাখুন, এবং এইটাই হচ্ছে এই হিট স্ট্রোক থেকে বা হিট ক্র্যাম্প থেকে মুক্তি পাওয়ার একটা বড় উপায়।
এবার আসি যাদের স্পেসিফিক কিছু ডিজিজ কন্ডিশন আছে, যেমন ধরুন ক্রনিক কিডনি রোগ বা ক্রনিক হার্টের রোগ, এদের আমরা ডাক্তারবাবুরা অনেক সময় ওয়াটার রেস্ট্রিকশন করি। একটা কথা মাথায় রাখতে হবে, এই ওয়াটার রেস্ট্রিকশনটা আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে কিন্তু খুব ওয়েদারের ওপর ডিপেন্ড করে। শীতকালে একটা মানুষ যতটা জল খাবে বা যতটা জল খেলে তার ওয়াটার ব্যালেন্স ঠিক থাকবে, আমাদের যখন গ্রীষ্মকালে যে পেশেন্টগুলো আসে তাদের কিন্তু জলের পরিমাণটা খানিকটা বাড়াতে হয়, কারণ বাইরে থেকে ঘাম হয়, ঘামের মধ্যে দিয়ে খানিকটা জল বেড়ে যায়। এই ব্যাপারে ডাক্তারবাবুর পরামর্শ নিন। নিজে থেকে জলটা বাড়িয়ে দেবেন না অবশ্যই, কারণ যাদের হার্টের ফাংশন কম আছে, ইজেকশন ফ্র্যাকশন কম, বা যাদের ক্রিয়েটিনিন বর্ডার লাইন হাই এবং তাদের জন্য নানা রকমের ওষুধ খেতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে জলের পরিমাণটা একটু বাড়াতে পারলে ভালো হয়। আর রয়েছে বিভিন্ন রকমের ডায়াবেটিস, যেখানে ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে একটা কথা বলার আছে যে আপনারা কিন্তু এই সময় খেয়াল রাখবেন সুগার যেন হট করে ফল না করে যায়। খাদ্যাভ্যাসের মধ্যে নিয়মানুবর্তিতা এবং একটা শৃঙ্খলা রাখবেন, যাতে করে সুগারের ওষুধও যেরকম চলে, আবার সুগারও যেন দুম করে ফল না করে যায়। ফল খাবেন, কিন্তু সেই ফলও খাবেন ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী, যাতে সুগার কন্ট্রোল থাকে ঠিকঠাক। প্রথম দিকেই বলে রাখি যে এই গ্রীষ্মকালে ডাইরেক্ট রোদ বা হিউমিডিটির প্রকল্পে যে সিমটমগুলো আপনার বডির মধ্যে দেখা যেতে পারে, ধরুন আপনি হঠাৎ অনেকক্ষণ ধরে রোদের মধ্যে এক্সপোজড হয়ে আছেন, তখন দেখবেন প্রথমেই আপনার বডিটা একটু যেন শিথিল হয়ে যাবে, একটুখানি মনে হবে যেন গা ছাড়া ভাব, এক্সেসিভ ঘাম হচ্ছে, হঠাৎ একটা ক্লান্তি এরকম হলো, তখনই বুঝবেন আপনার কিন্তু বডিতে ডিহাইড্রেশন হতে শুরু করেছে। এই সময়ে কিন্তু ইমিডিয়েট মেজারমেন্ট হিসাবে প্রথমেই জল এবং ইলেকট্রোলাইট যদি কোনো সলিউশন থাকে সেটাকে আপনাকে খেতে হবে, ঠান্ডা জায়গায় আসতে হবে, আশেপাশে যদি লোক থাকে তাদেরকে পারলে একটু সচেতন করবেন যে আপনার শরীরটা ভালো লাগছে না, তো তারাই হয়তো অনেক সময় আপনাকে হেল্প করে দেবে, তারাই আপনাকে আলাদা জায়গায় নিয়ে গিয়ে বসাবে। অনেক সময় এই পারিপার্শ্বিক সহযোগিতা পাওয়া সম্ভব না, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে নিজেকেই ব্যবস্থা নিতে হবে। আর যদি খুব বাড়াবাড়ি হয় তখন দেখবেন যে আপনার পায়ের মাসলে ক্র্যাম্প ধরছে। এই হিট ক্র্যাম্পস কিন্তু খুব ভয়ানক জিনিস, এবং এই হিট ক্র্যাম্পসে কিন্তু আপনাকে ছায়ার জায়গায় যেতে হবে, মাথায় লোকজন থাকলে সেখানে তাকে হাওয়া একটু বাতাস করে ঘামটাকে শুকিয়ে দিতে হবে, এবং সাথে দিতে হবে স্যালাইন দেওয়া জল, এবং এটা বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে গেলে খুব তাড়াতাড়ি করে নিয়ারেস্ট যেটা আপনার কাছে স্বাস্থ্যকেন্দ্র বা নিয়ারেস্ট যেখানে এমার্জেন্সি আছে সেখানে যেতে হবে, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় আইভি স্যালাইন না ছাড়া কিন্তু বডির ডিহাইড্রেশন ঠিক হয় না। এর মারাত্মক যে স্টেজটা আসে, যে হিট এক্সহশন বা হিট ক্র্যাম্পসের পরে অনেক সময় হিট স্ট্রোক হয়, সেক্ষেত্রে কিন্তু মানুষ একদম অজ্ঞান হয়ে যায়, এবং এক্ষেত্রে কিন্তু আপনি নিজে থেকে কিছু করতে পারবেন না। যদি আনকনশাস হয়ে যান সেক্ষেত্রে আপনাকে অন্যদের সাহায্য নিতেই হবে, এবং আজকালকার দিনে যেখানে সোশ্যাল মিডিয়া এবং নানা রকমের আমাদের পত্রপত্রিকাতে এই ব্যাপারগুলো লোকে জানেন যে হিট স্ট্রোক কি, হিট ক্র্যাম্পস কি, এবং সেরকম যদি সমস্যা হয় তখন আপনাদের কিন্তু নিয়ারেস্ট হসপিটাল এমার্জেন্সিতে যেতে হবে, যাতে বডিতে হাইড্রেশনটা ঠিকঠাক হয়। গরম পড়েছে, তো নিশ্চয়ই গরমকাল চলবে, এখন বেশ কিছুদিন ধরেই চলবে, এখন আমাদের বর্ষা আসতে এখনো দেরি আছে, তো এই প্রাথমিক যে প্রিকশন সেগুলো নিয়ে আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবসময় আপনাদের পাশে আছি, যে কোনো বিপদ আপদে আমরা অলওয়েজ আপনাদের হেল্প করতে চাই। নমস্কার।